জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু। রাতে ডক্টর ইউনূস বাইডেন বৈঠক, বৃহস্পতিবার মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ। সংসদ সদস্য পদ যেন আলাদিনের চেরাগ, স্বল্প সময় সম্পদের পাহাড়, আরও ২ সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। সপ্তাহের ৭ দিন গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়া। ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহরে সিদ্ধান্ত কার্যকর, খুশি শিক্ষার্থীরা। যেহেতু সবার ফ্যামিলির অবস্থাও তো ভালো না, তাই ৭ দিন হাফ ভাড়া হওয়াটা আমার জন্য খুবই উপকার হয়েছে। এখন যেহেতু ৭ দিন করা হয়েছে, ৭ দিনে আমরা যেহেতু হাফ ভাড়াতে দিচ্ছি, তো এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। অনেক সময় ক্লাস লেট হয়, অনেকে রাতও হয়ে যায় ক্লাস করতে করতে, তো এটা রাত পর্যন্ত করার কারণে আরও সুবিধা হয়েছে। এবং জনশক্তি রপ্তানি বাড়াতে নানা পদক্ষেপ, কর্মী বান্ধব হবে দূতাবাস, বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিটেন্স যোদ্ধারা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম। সংবাদ রাতে আছে আমি ইশিকা আজিজ। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এতে অংশ নিতে নিউ ইয়র্কে জড়ো হয়েছেন ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এবারের অধিবেশনে গাজা ও ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়ে এবারের অধিবেশনে অংশ নিচ্ছে ফিলিস্তিন। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এরই মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিয়েছেন ভারত, ইউক্রেন, কানাডা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ। অধিবেশনের মূল পর্বে যোগ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেওয়া অতিথিদের নিরাপত্তা দেওয়া মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য বড় এক চ্যালেঞ্জ। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার দুটি ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে সংস্থাটি। তাই এবারের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবারের অধিবেশনে নতুন মাত্রা যোগ করেছে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিচ্ছে তারা। চলতি বছরের মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে পক্ষে ভোট দিয়েছিল ১৪৩টি দেশ। তবে এর বিরোধিতা করে ইসরায়েল। মূল অধিবেশনে যোগ দিতে পেরে ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে ফিলিস্তিনি প্রশাসন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। এবারের সম্মেলনের মূল আহ্বান হচ্ছে একযোগে সহযোগিতা। বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য, ঋণ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণকে উদ্বেগজনক বিষয় হিসেবে তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন বিশ্ব নেতারা। বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন তারা। একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাৎ হয় বলে জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে কূটনৈতিক স্পিড ডেটিং ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন কূটনৈতিকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে মিলিত হবেন তারা। এই সময় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে স্থানীয় সময় রাত ১০টার পর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে ৫৭ জন সফরসঙ্গী নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সালাহুদ্দিন মাহমুদ তাদের স্বাগত জানান। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এর আগের দিন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক করার কথা রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী, যতই বাধা আসুক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণে সরকারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান সেনাপ্রধান। আরও জানাচ্ছেন লুৎফর কবির।
গেল ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ঢেলে সাজানোর পদক্ষেপ এবং সংস্কার চলছে এই শান্তিতে নোবেলজয়ী হাত ধরেই। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান পরিস্থিতি উঠে আসে। সেনাপ্রধানের এই সাক্ষাৎকারকে বিরল হিসেবে বর্ণনা করেছে রয়টার্স। সাক্ষাৎকারের সময় সেনাবাহিনীর ইউনিফর্ম পরা ছিলেন ওয়াকারুজ্জামান। এ সময় বলেন, পরিস্থিতি যাই ঘটুক না কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে যাবেন, যেন তিনি দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। এ সময় নির্বাচন প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারে। আগামী 18 মাসের মধ্যে যেন দেশে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান। সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হওয়া উচিত উল্লেখ করে জনগণকে ধৈর্য ধরার উপর জোর দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে এমনটা রয়টার্সকে জানিয়েছেন ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের সঙ্গে তার সুসম্পর্ক এবং এই সরকার ব্যর্থ হওয়ার কারণ নেই বলে মনে করেন ওয়াকারুজ্জামান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদ সদস্য পদ যেন আলাদিনের চেরাগ, অবৈধ সম্পদ গড়ার মূল হাতিয়ার। এবার আরও 2 সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। সংসদ সদস্য পদ যেন সম্পদ গড়ার মূল মন্ত্র। সময় যত গড়াচ্ছে একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। এবার ঢাকা 10 আসনের সাবেক এমপি HBM ইকবাল এবং হবিগঞ্জ 3 আসনের সাবেক এমপি আবু জাহিরের বিরুদ্ধে বড় অভিযোগ পেয়েছে দুদক। অবৈধ সম্পদ গড়ার প্রাথমিক তথ্য পাওয়ায় এবার প্রকাশ্যে অনুসন্ধানে নেমেছে অভিযান দল। প্রাথমিক অভিযোগে বলা হয়, ক্ষমতার ছোঁয়ায় গেল এক যুগে বেশ কয়েকটি কোম্পানির মালিক হয়েছেন HBM ইকবাল। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 2011 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সহ গুলশানে তার মালিকানাধীন হোটেল রেনেসা গুলশান, হোটেল হিলটন অ্যান্ড রিসোর্ট নির্মাণ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান করেছেন মর্মে অভিযোগ ছিল। সে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক সংসদ আবু জাহিরও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। অনুসন্ধান কার্যক্রম চলমান আছে এবং আমরা ভালো অগ্রগতি হলে যথাসময়ে আপনাদেরকে অবহিত করব। এছাড়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে নির্ধারিত স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ টিম রয়েছে, আজকে কমিশনে এসেছিলেন। তাদের সাথে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আর্থিক তদন্তর ক্ষেত্রে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি এবং আমাদের আলোচনার প্রেক্ষিতে তারা আমাদেরকে এই ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আক্তার হোসেন জানান, বিশ্ব ব্যাংকের সাথে কার্যকর আলোচনা হয়েছে। সামনে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সার্ভিস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, সেবার মান বাড়াতে দূতাবাসের প্রবাসী কল্যাণ উইংগুলো আরও সক্রিয় করা হবে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়, তাই রেমিটেন্স যোদ্ধাদের জীবনমান উন্নয়নে নজর দিয়েছে ইউনূস সরকার। প্রবাসী আয়ের দাবি দেওয়া নিয়ে সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রিক্রুটিং এজেন্টদের দৌরাত্ম্য কমাতে আগামীতে সাব এজেন্টদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাব এজেন্ট যারা আছেন, ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম, মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন, বা তাদের মধ্যে ভালো লোক আছেন, খারাপ লোক আছেন, আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এ সময় উপদেষ্টা বলেন, বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সার্ভিস দেওয়া হবে।
আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে যেসব প্রবাসী জীবন ও চাকরি হুমকির মুখে ফেলেছেন তাদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান আসিফ নজরুল। বয়েসেল এর মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব, অন্য কোনো দেশে। একটা দেশে তারা যেতে পারেনি, হয়তো অন্য দেশে পারবে। সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হবে বলে জানান উপদেষ্টা। আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে, আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার দেশ জুড়ে বন্ধ হতে যাচ্ছে অবৈধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী 1 অক্টোবর থেকে ঢাকার সুপার শপগুলোতে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে দেশব্যাপী অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এসব ব্যাগ উৎপাদন বন্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আরও জানাচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। বাজারে সব ধরনের পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এ অভিযান। মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন পরিবেশ উপদেষ্টা। এ সময় বাজারের 311টি দোকানের মধ্যে 10টি পলিথিন ব্যাগ সরবরাহকারী দোকানকে সতর্ক করেন তিনি। পরে বাজার পরিদর্শন শেষে টাউন হল দোকান মালিক সমিতি এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশের সুরক্ষায় পলিথিন শপিং ব্যাগ বন্ধে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এটা খুব ভালো উদ্যোগ, কেননা পলিথিন তো দেখা যায় আমাদের পরিবেশ দূষিত করে। এটা বন্ধ করে দিতে পারলে আমাদের আরো ভালো। ম্যাডামকে আমার অসংখ্য ধন্যবাদ দিতেছি, উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। সব ধরনের পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। এ সময় পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ, কাপড়ের ব্যাগের ব্যবহারের পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, এ বিষয়ে জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যাগের যোগানের ব্যবস্থা করা হয়েছে। যখন আপনি পাট ব্যবহার করবেন আপনাকে হয়তো 2টা নিয়ে গেলেই হবে, ওইটা আর আপনি ফেলে দেবেন না যেটা গিয়ে বুড়িগঙ্গায় বা কর্ণফুলীতে পড়বে। সরকারের এমন উদ্যোগে পলিথিন মুক্ত সুন্দর পরিবেশের বাসযোগ্য বাংলাদেশ হবে এ প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আজ থেকে কার্যকর হলো সপ্তাহের 7 দিন শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া। এটি কার্যকর হয় রাজধানী সহ দেশের সব বিভাগীয় শহরে। এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। তবে এসি বাসে এ ভাড়া প্রযোজ্য নয় বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। শিউলি রায়ের রিপোর্ট। সংগ্রাম থেকে স্বাধীনতা, স্বাধীনতা থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, কালের পরিক্রমায় 53 বছর। 1969 সালে জানুয়ারিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবির একটি ছিল ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নির্ধারণের দাবি। দিনকাল বুননে সেই ইতিহাসের সাক্ষী হলো 2024-এর সেপ্টেম্বর। ছাত্র সমাজের বহু দশকের এই দাবি পূর্ণাঙ্গরূপে কার্যকর হলো 2024-এ। এতদিন সপ্তাহের 5 দিন এই সুবিধা পেলেও 24-এর ছাত্র আন্দোলনে স্বাধীনতাকে সম্মান জানিয়ে 7 দিনের হাফ ভাড়া করার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিকরা, যা কার্যকর হলো মঙ্গলবার থেকে। অর্থনীতির মুদ্রাস্ফীতির এই সময়ে বাসের যাতায়াত ভাড়ার খরচ অনেকটাই সাশ্রয়ী হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের খরচ কমায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। যেহেতু সবার ফ্যামিলির অবস্থা তো ভালো না, তাই 7 দিন হাফ ভাড়া হওয়াটা আমার জন্য খুবই উপকার হয়েছে। যাদের ক্ষেত্রে ধরেন একটা ফিক্সড অ্যামাউন্টে টাকা দেয়, তো ওই ক্ষেত্রে যাদের 20 টাকা দেওয়া হয়, তাদের যাইতে যদি 20 টাকা দেন, আসার ক্ষেত্রে তাদের একটা স্যাক্রিফাইস, একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। এখন যেহেতু 7 দিন করা হয়েছে, 7 দিনই আমরা যেহেতু হাফ ভাড়াতে দিচ্ছি, তো এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। অনেক সময় ক্লাস লেট হয়, অনেকে রাতও হয়ে যায় ক্লাস করতে করতে,
তো এটা রাত পর্যন্ত করার কারণে আরও সুবিধা হয়েছে। এসি বাসের ক্ষেত্রে এই হাফ ভাড়া প্রযোজ্য নয়। পাশাপাশি প্রজ্ঞাপনের 2টি শর্ত মেনে চলতে ছাত্র সমাজের প্রতি আহ্বান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতার। ছাত্র ভাইরা যদি ইউনিফর্ম পরা থাকেন অথবা তাদের আইডি কার্ডটা সাথে রাখেন। এসি বাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, শুধুমাত্র বাংলাদেশের মেট্রোপলিটনগুলোতে প্রযোজ্য হবে। লং রোডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, ডিস্ট্রিক্টের গাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সপ্তাহের প্রতিদিন হাফ ভাড়া কার্যকরে শিক্ষার্থীদের সহায়তায় পরিবহন শ্রমিকদেরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এই পরিবহন মালিক নেতা। শিউরি রায়, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গাদের অতি দ্রুত সম্মানের সাথে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। কক্সবাজারে বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা শেষে তিনি কথা জানান। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে উপদেষ্টা আরও বলেন, কাউকে অনুপ্রবেশ করানো না হলেও তারা যে কোনোভাবে আসছেন। সভা শেষে কক্সবাজারের নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা দেন তিনি। এর আগে ফারুকি আজম কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। নিরাপত্তার দিক থেকে সতর্ক থাকার জন্য তাদেরকে বলার নির্দেশ দেওয়া হয়েছে এবং আইন যাতে সবার জন্য সমানভাবে যেন প্রযোজ্য হয় সেইটা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনুপ্রবেশ তো আমরা করাচ্ছি না, অনুপ্রবেশ তো কোনোভাবেই না কোনোভাবে হচ্ছে। আমরা তো চাই যেন এটা সম্মানের সাথে যেন এরা কালকেই চলে যায়। দেশে গেল 8 মাসে 224 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ তথ্য জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। এসব ঘটনা না থামার কারণ হিসেবে বিচারহীনতার সংস্কৃতিকেই দায়ী করছে শিশু অধিকার সংগঠনগুলো। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে। চলতি বছর কন্যা শিশু নির্যাতনের সংখ্যা কমেছে। গত বছরের তুলনায় এ সংখ্যা অর্ধেকের কম। তবে এটি বাস্তব চিত্র নয়। চলতি বছর রাষ্ট্রীয় ঘটনা প্রবাহের কারণে গণমাধ্যমে নারী ও কন্যা শিশু ইস্যু কম গুরুত্ব পেয়েছে বলে দাবি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের। 30 সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটি গণমাধ্যম সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমন্বিত তথ্য জানায়। ডিএমপির সাম্প্রতিক গবেষণা বলছে, ঢাকা শহরে নির্যাতনের শিকার হওয়া শিশুদের 76% যৌন নির্যাতনের শিকার, আর এর সিংহভাগই কন্যা শিশু। এ সময় বক্তারা কন্যা শিশু বান্ধব প্রয়োজনীয় সংস্কারের দাবি তোলেন। বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্যই থামছে না কন্যা শিশু নির্যাতন। এসব ইস্যুতে রাজনৈতিক দল ঘটনা ধামাচাপা দেয়। যে একটা কেস করার পরে যে ইমিডিয়েট একটা কমপ্লিট সাপোর্ট পাবে এবং সেটা থাকবে, গোপনীয়তা থাকবে, সেখানে তার যে সেই জায়গাও কিন্তু হচ্ছে না। কারণ কেউ কেস করতে জানে। আমি যে আইনজীবী হিসাবে বলতে চাই, কারণ আমাদের কাছে আসে যখনই থানায় যায় তখন তারা কেস থেকে করে না এবং আসামিরা কিন্তু পার পেয়ে যাচ্ছে। বক্তাদের দাবি, নারী ও কন্যা শিশুর জন্য পর্যাপ্ত বিনিয়োগ না করলে জাতি পিছিয়ে পড়বে। এই দিবসটা ঘোষণার উদ্দেশ্য এবং আমাদের এই প্রস্তাবটা করার উদ্দেশ্য ছিল যে কন্যা শিশুরা গুরুত্বপূর্ণ, তারা আমাদের বোঝা নয় এবং তাদের প্রতি সকল রকম বঞ্চনার অবসান ঘটানো দরকার এবং একই সাথে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত 8 মাসে 133 জন কন্যা শিশু আত্মহত্যা করে। সেই সঙ্গে 81 জন কন্যা শিশুকে হত্যা করা হয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিগত সরকারের শাসনামলে গায়েবী মামলা দায়েরে জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। রিটে কমিশন গঠনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া গায়েবী মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে রিটে। যে রাষ্ট্রীয় প্রশাসন আইন আদালতকে ব্যবহার করে গায়েবী মোকদ্দমা সৃষ্টি করা হলো শুধু রাজনৈতিক উদ্দেশ্যে, তাদের আইনের আওতার জন্য, তারা আইনের আওতায় আসবে এই জন্য যে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরিবর্তে সংবিধানের 21-2 ধারাকে তারা লঙ্ঘন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মিথ্যার আশ্রয় নেওয়া
এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, তাদেরকে চিহ্নিত করার জন্য একটা কমিশন গঠন করা হোক। 285 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ 17 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এর আগে গেল 14 জানুয়ারি 90 দিনের মধ্যে 285 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। যেহেতু 2020 সালের নিয়োগ প্রক্রিয়া, তাই পূর্বের কোটার আলোকে তথা 10% কোটায় 285 জনকে নিয়োগ দেওয়া হবে। রায়ের বিরুদ্ধে আপিল না করে মানবাধিকারের দৃষ্টিতে দেখে দ্রুত বাস্তবায়ন এবং নিয়োগের আহ্বান জানিয়েছেন রিটকারীরা। সংবিধানের 28-এ যেটা বলা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আগে আনার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া যাবে, সেটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সর্বশেষ একটি নির্দেশনা দিয়ে মহামান্য হাইকোর্ট সরাসরি একটি নির্দেশনা দিয়েছেন যে the respondent are directed to appoint the petitioner, যে এই যে 285 জন আমাদের পিটিশনার রয়েছে তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৎকালীন সার্কুলার আলোকে যে 10% কোটা ছিল তার আলোকে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। পাশাপাশি তাদের পুনর্বাসন কেন করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও ক্ষতিপূরণ দিতেও রুল চেয়েছেন রিটকারী। 5/8/2024 এই সময়কার মধ্যে যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং যাদেরকে পুড়ে মারা হয়েছে, এই মানুষগুলার অবদানের পিছনে আমরা দাঁড়িয়ে আছি আজকের ফ্যাসিস্ট মুক্ত একটা অবস্থানে। সুতরাং এই ব্যক্তিগুলার অবদানকে কেন জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হবে না সেই মর্মে আমি একটা রুল চাইছি। একই সাথে ওই সময়কার যারা আহত হয়েছে, যাদের এক চোখ নাই, যাদের দুই চোখই নাই, বা কাদের কিছু সংখ্যকের এক পা নাই, কারো দুই পা নাই, এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না সেই মর্মে আমি একটা রুল চেয়েছি।